মানে ক্ষমতায় যারা আসে তারা আসলে ক্ষমতাটা চিরস্থায়ী করতে চায়, ধরে রাখতে চায়। এখান থেকে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আস্থা ভোটের মাধ্যমে অর্জিত হলো, সে আস্থা ট্রান্সলেট করা। এরা কেউই গণতন্ত্র কিন্তু নিজেদের দলের মধ্যে কিন্তু গণতন্ত্র এক্সারসাইজ করে না, যার ফলে তাদের একটা বড় ভয় এবং দুর্বলতা থাকে যে আমরা যদি বেশি মানুষকে স্বাধীনতা দিয়ে ফেলি, বেশি যদি সমস্যা করে ফেলি, এটা আবার আমাদের জন্য কাল না হয়ে দাঁড়ায়। আপনাকে আরেকটি প্রশ্ন করি। আপনি একটি ভালো কথা বলেছেন যে বাংলাদেশে মানে ক্ষমতায় যারা আসে তারা আসলে ক্ষমতাটা চিরস্থায়ী করতে চায়, ধরে রাখতে চায় এখান থেকে। এবং জনমতে একটি কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে আমাদের দেশে ক্ষমতা থেকে নামানোর দুটি উপায়। একটি হচ্ছে পা ধরে টেনে নামিয়ে দেওয়া, টেনে হিঁচড়ে, অথবা তাকে গুলি করে মেরে ফেলা। এবং এটি কিন্তু দুটি আমরা জানি দুটি সত্য। এখন সেখান থেকে এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কথা বলছেন আপনি, এটি কিন্তু দুধারী তলোয়ার, আমরা বলি catch-22। আপনি যদি নিরঙ্কুশ সন্তাপ, আপনি যে কি জানি একটা কথা আছে, সুপ্রিম পাওয়ার কারাপ্ট সুপ্রিমলি, পাওয়ার টেন্ডস টু কারাপ্ট এন্ড অ্যাবসলিউট পাওয়ার কারাপ্ট অ্যাবসলিউটলি। ইয়াস দ্যাট ইজ ট্রু। তো এটি একটি ব্যাপার। আরেকটা হচ্ছে আপনার যদি সংখ্যাগরিষ্ঠরা তেমন না থাকে, আপনি কোয়ালিশন করতে হয়, তখনও কিন্তু অচল অবস্থা তৈরি হয়। কাজে এটা দুধারী তলোয়ার। আমরা দেখবো, আমি আসছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন। হ্যাঁ না ভোটে মানুষ কিন্তু সংস্কারের পক্ষেই ভোট দিল শেষ পর্যন্ত। হাউ ডু ইউ সি দিস? আমাকে করছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো খুবই ইতিবাচক। এটাও তো সবচেয়ে বড় বোঝা এখন বিএনপির উপরে। এই বোঝা টেনে নেওয়া যাওয়া কিন্তু খুব কঠিন। এতগুলো 84টা সংস্কারের মধ্যে 48টার সাথে তারা একমত হয়েছে, 8টাতে তারা ডিসেন্ট দিয়েছে। এই যে 48টা সংস্কার, যেটাতে তারা ইয়েস বলেছে এবং তারা সিগনেচার করেছে এবং তারা হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়ে মানুষ এখন তাকে এই দায়িত্ব দিয়েছে। এখন এটাকে সামনে নিয়ে যাওয়ার যে মহা দায়িত্ব, এটা পালন করা কিন্তু এত সহজ না। কারণ ক্ষমতা পাওয়ার আগে আমরা কিন্তু থিওরিটিক্যালি অনেক কিছুই বলি গদি পাওয়ার জন্য বা চেয়ার পাওয়ার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু ক্ষমতায় যখন একবার চলে আসা যায় তখন কিন্তু এই রাজনৈতিক দলগুলো, এরা আসলে খুব যোগ্যতা ভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে নাই। তো এরা কেউই গণতন্ত্র কিন্তু নিজেদের দলের মধ্যে কিন্তু গণতন্ত্র এক্সারসাইজ করে না, যার ফলে তাদের একটা বড় ভয় এবং দুর্বলতা থাকে যে আমরা যদি বেশি মানুষকে স্বাধীনতা দিয়ে ফেলি, বেশি যদি সমস্যা করে ফেলি, এটা আবার আমাদের জন্য কাল না হয়ে দাঁড়ায়। কারণ তাতে মানুষ সচেতন হবে, গণতান্ত্রিক মানুষ বেশি সচেতন হলে এটা শাসকের জন্য কিন্তু একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্যই কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার আগে মানতে চায়নি। তো এই গুরু দায়িত্ব যদি পালন না করা হয়, দেখেন জামাত কিন্তু বিএনপি চাইতেও কিন্তু অনেক শক্তিশালী দল। আমি আপনাকে বলি ইন এসেন্স যে জামাত কিন্তু সাংগঠনিক কাঠামো মেনে চলে, নিয়মতান্ত্রিকতা মেনে চলে, নিজেদের ভিতর গণতন্ত্র মেনে চলে, যেটা অন্য দল কিন্তু মেনে চলে না। সুতরাং জামাত এই জন্য শক্তিশালী। জামাতের যে ভিক্টরি, এটা কিন্তু যোগ্যতার বেসিসে ভিক্টরি। আর বিএনপির যে ভিক্টরি, এটা হচ্ছে সিম্প্যাথেটিক ভিক্টরি। অর্থাৎ 17 বছর ধরে বিএনপি ক্ষমতায় ছিল না, খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, কুকুর চিকিৎসা হয় নাই, খালেদা জিয়ার চিকিৎসা হয় নাই, তারেক রহমান 17 বছর নির্বাসিত, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। মানুষের একটা মানে এই সিম্প্যাথিক জায়গাটাই কিন্তু বিএনপিকে বেশি করে ক্ষমতায় নিয়ে এসছে। কিন্তু জামাতের বেলাটা কিন্তু ভিন্ন। জামাত কিন্তু রাজনৈতিক যোগ্যতা অর্জন করে নিজেদের সাংগঠনিক শক্তি দিয়ে কিন্তু তারা এই জায়গাটা এসছে। এই জন্য জামাত কিন্তু বেশি শক্তিশালী। অসংখ্য ধন্যবাদ। বিতর্ক হবে এই বিষয় নিয়েও, বাট গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। হাসান ফেরদৌস, যাচ্ছে আপনার কাছে। আমরা জানি তারেক রহমান এখন জয়ী হচ্ছেন, তারেক রহমান তথাপি বিএনপি, এবং উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সম্ভবত। আপনি গতকালকেও বলেছিলেন যে এটি কোনো সন্দেহের ব্যাপার না যে অন্তর্বর্তীকালীন সরকার সময় মতোই ক্ষমতা হস্তান্তর করবেন, এবং এটি 17 তারিখও হতে পারে, 18 তারিখ হতে পারে, বা সম্ভবত 17 তারিখেই হচ্ছে। এই যে তারেক রহমান ক্ষমতা গ্রহণ করছেন, তার ইমিডিয়েট মানে গভর্নেন্স চ্যালেঞ্জ কি আছে বলে আপনি মনে করেন, এবং এই চ্যালেঞ্জগুলি আপনি কিভাবে দেখছেন? হাবিব ভাই, আজকে রয়টার্স একটা লম্বা রিপোর্ট করেছে তারেকের সঙ্গে সাক্ষাতের ভিত্তিতে। তারেক নিজেই তার প্রায়োরিটি গুলি চিহ্নিত করেছে। আমি জাস্ট উল্লেখ করি তিনি কি বলছেন। তিনি 6টি প্রায়োরিটি আইডেন্টিফাই করেছেন। 1, সংস্কার। 2, বাণিজ্য ব্যবস্থার প্রসার। 3, কর্মসংস্থান। তিনি 1 মিলিয়ন নতুন কর্মসংস্থানের কথা বলেছেন আইটি ক্ষেত্রে। 4 নম্বর, অর্থনীতিকে সচল করতে হবে। 5, স্বাস্থ্য খাতে তিনি 5% জিডিপি ইনভেস্ট করার কথা বলছেন। এবং 6, তিনি বলছেন সামাজিক উন্নয়ন, যেমন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যাদের নিডি ফ্যামিলিগুলিকে সাহায্য করার জন্য। এইটা হচ্ছে বিএনপির ইমিডিয়েট এবং মিড টার্ম কর্মসূচি। কিন্তু চ্যালেঞ্জ অন্যত্র। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আস্থা ভোটের মাধ্যমে অর্জিত হলো, সে আস্থা ট্রান্সলেট করা।
প্রথম দায়িত্বটা কি? প্রথম দায়িত্ব হচ্ছে এক, দুর্নীতি রোধ, এবং দুই, আইন শৃঙ্খলা। এই গত 15 মাস আমরা আমাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল আইন শৃঙ্খলার কারণে, মব ভায়োলেন্সের কারণে। আমি বলেছি, আপনি জানেন, পত্র পত্রিকা অফিসে, প্রথম আলো অফিসে, ডেইলি স্টার অফিসে খুন করবার জন্য গেছে লোকে, খুন করবার জন্য। আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছিলাম। ফলে প্রধান চ্যালেঞ্জ, এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা দেখেছি আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, যে এই মুহূর্তে আওয়ামী লীগ মঞ্চ থেকে সরে গেল, নতুন চাঁদাবাজ গজে উঠলো। তারা কারা? প্রায় সবাই বিএনপির। এখন তারেক রহমান কি পারবেন তার দলের এই এতদিনের অভুক্ত চাঁদাবাজেরা, যারা এই 17 বছর বা তার চেয়ে বেশি সময় না খেয়েছিল, চাঁদাবাজি করতে পারেনি, তারা সুযোগ ছেড়ে দেবে? এবং তিনি কি নিয়ন্ত্রণ করতে পারবেন? মাথায় রাখতে হবে যে তিনি করেছেন, আমরা জানি, প্রায় 30,000 লোককে তিনি দল থেকে ডিসিপ্লিন করেছেন। কিন্তু এখন তো ডিসিপ্লিন করলে হবে না, বিচারে আনতে হবে, এদেরকে বিচার করতে হবে। তিনি কি পারবেন? আমি জানি না। আমার ধারণা তিনি পারতে পারেন এই কারণে যে একটা বিশাল ম্যান্ডেট তিনি পেয়েছেন। যদি কম ভোটে তিনি জিততেন, 155টা বা 170টা, তাহলে তার অবস্থান অনেক দুর্বল হতো। এখন 200 সিট তিনি পেয়েছেন তার জোটের মাধ্যমে, বিশাল ক্ষমতা তার হাতে। ফলে ইফ হি রিয়েলি ওয়ান্টস ইট, হি ক্যান ডেলিভার। কেমন? এটা একটা বড় চ্যালেঞ্জ তার জন্য, তার আন্তর্জাতিক সম্পর্ক। আমি এখন বলতে পারি বা পরেও বলতে পারি এই বিষয়ে। আমি আন্তর্জাতিক সম্পর্কে আমি আসছি, কারণ আমি এখানে আমার মনে হয় বেশ আলোচনার প্রয়োজন আছে। একটু আমি আসছি একটু পর এই ব্যাপারটা। সে কথা বলি আমি, তাকে আর একটা কাজ করতে হবে, জামাতের সঙ্গে তার সম্পর্কের ব্যালেন্সটা অর্জন করতে হবে। জামাত একটা অত্যন্ত পাওয়ারফুল একটা ভয়েস হবে উইদিন দ্য পার্লামেন্ট। শুধু তার জামাতই নয়, 6 জন নতুন সদস্য আসছে এনসিপি থেকে। জামাতের তারা শরিক বটে, কিন্তু এনসিপির একটা নিজস্ব আইডেন্টিটি আছে, এবং এনসিপি সম্পূর্ণ নতুন দাবি নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন প্রয়োজন নিয়ে হাজির হয়েছে। তাদেরকেও তাদের সঙ্গে নেগোশিয়েট করে চলতে হবে আপনাকে। ফলে অনেকগুলি সমস্যা তাকে অলমোস্ট ইমিডিয়েটলি ফেস করতে হবে। ফাইনাল কথা, তার দলের মধ্যে এমন সব লোক আছে যারা পুরনো, তার চেয়েও বয়সে বেশি, দীর্ঘদিনের। তারেক রহমান তরুণ মানুষ, 60 বছর বয়স, কিন্তু আসলে তোর অনভিজ্ঞ তিনি এই লেভেলের রাজনীতিতে। তিনি কি পারবেন তার দলের সমস্ত অতি চালাক, অতি চতুর, অতি দক্ষ রাজনীতিবিদদেরকে হ্যান্ডেল করতে? জি, আই হোপ হি ডাজ। হ্যাঁ হ্যাঁ।